শুরুতে জানিয়ে দেব ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। জানিয়ে দেব পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে সৌদির প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর। অন্যদিকে রয়েছে ইসরায়েলের উপর কঠোর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপীয় ইউনিয়নের। এরপরে জানিয়ে দেব গাজার হাসপাতালের হামলায় 5 সাংবাদিক সহ নিহত 20 জন। সর্বশেষ জানিয়ে দেব মার্কিন চাপে এবার ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি বাহিনী। দেশটির স্থানীয় গণমাধ্যমগুলো বুধবার 17 সেপ্টেম্বর এই তথ্য জানিয়েছেন। সংবাদ মাধ্যম আল মায়াদিন ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমকে উদ্ধৃত করে জানিয়েছেন, বুধবার বিকেলে ইয়েমেনি ভূমি থেকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় অধিকৃত ভূখণ্ড ইসরায়েলের দিকে। তবে এই সময় সংবাদ মাধ্যমকে বিস্তারিত তথ্য জানানো হয়নি। এর আগে ইয়েমেনি সশস্ত্র বাহিনী মঙ্গলবার সন্ধ্যায় ইসরায়েলি লক্ষ্যবস্তুতে 2টি সামরিক অভিযান চালানোর কথা জানিয়েছিলেন। এই হামলায় অধিকৃত জাফায় একটি সংবেদনশীল স্থাপনা এবং দক্ষিণ অধিকৃত ফিলিস্তিনের আল রাশরাশ এলাকায় রামন বিমানবন্দরে আঘাত হানা হয়। এদিকে পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে সৌদি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর। পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে এবার সৌদি আরব একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছেন, যা তাদের কয়েক দশকের পুরনো নিরাপত্তা অংশীদারিত্ব উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে। দুই দেশের রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছেন। বুধবার 17 সেপ্টেম্বর প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এই চুক্তিটি উভয় দেশের নিরাপত্তা জোরদার এবং এই অঞ্চলে বিশ্বের শান্তি ও নিরাপত্তা অর্জনের জন্য তাদের অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন। এর লক্ষ্য হল দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো এবং যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ গড়ে তোলা। চুক্তিতে বলা হয়েছে, কোনো একটি দেশের উপর অন্য যে কোনো আগ্রাসনকে উভয় দেশের উপর আগ্রাসন হিসেবে গণ্য করা হবে। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে বলা হয়েছে, এই প্রতিরক্ষা চুক্তিটি দুই দেশের মধ্যে ঐতিহাসিক অংশীদারিত্ব এবং অভিন্ন কৌশলগত স্বার্থ এবং ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগিতার উপর ভিত্তি করে করা হয়েছে। বুধবার রিয়াদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মধ্যে বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়েছে। এসপিএ জানিয়েছে, তারা আঞ্চলিক এবং আন্তর্জাতিক ঘটনাবলী, অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা অর্জনের লক্ষ্যে পরিচালিত প্রচেষ্টা নিয়েও মতবিরোধ করেন এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা অর্জনের লক্ষ্যে পরিচালিত প্রচেষ্টা নিয়েও মতবিনিময় করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের বর্তমানে সৌদি আরবের রাষ্ট্রীয় সফরে আছেন। চুক্তি স্বাক্ষরের সময় তিনি জিজ্ঞাসা করা হলে একজন জ্যেষ্ঠ সৌদি কর্মকর্তা রয়টার্সকে বলেন, এই চুক্তিটি বহু বছরের আলোচনার ফল। এটি নির্দিষ্ট কোনো দেশ বা ঘটনার প্রতিক্রিয়া নয়, বরং আমাদের দুই দেশের মধ্যে দীর্ঘদিনের গভীর সহযোগিতাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া। পারমাণবিক অস্ত্রের ব্যবহার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে পরিচয় প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, এটি একটি বিস্তৃত প্রতিরক্ষামূলক চুক্তি যা সব সামরিক পদ্ধতিকে অন্তর্ভুক্ত করে। এই চুক্তিটি আরব লীগ এবং ইসলামিক সহযোগী সংস্থার এক অসাধারণ যৌথ বৈঠকের 2 দিন পর স্বাক্ষরিত হলো। গত 9 সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের হামলার পরিপ্রেক্ষিতে ওই বৈঠক আহ্বান করা হয়েছে। আরব ও ইসলামিক দেশগুলো ইসরায়েলের এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। ওই হামলায় হামাসের রাজনৈতিক নেতৃত্বকে লক্ষ্যবস্তু করা হয়েছিল যখন তারা মার্কিন সমর্থিত যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা করতে একত্রিত হয়েছিলেন। এদিকে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার প্রস্তাব দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। ফিলিস্তিনের গাজায় চলমান হামলার প্রেক্ষিতে ইসরায়েল রাষ্ট্র ও চরম ডানপন্থী ইসরায়েলি মন্ত্রীদের উপর বাণিজ্য নিষেধাজ্ঞার প্রস্তাব করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতিমালা বিষয়ক প্রধান কায়া কালাস। তিনি বলেন, আমি খুব স্পষ্টভাবে বলতে চাই, আমাদের লক্ষ্য ইসরায়েলকে শাস্তি দেওয়া নয়, আমাদের লক্ষ্য গাজার মানবিক পরিস্থিতির উন্নতি। এই যুদ্ধ শেষ হতেই হবে, এত কষ্টে শেষ হতেই হবে, সকল বন্দীকে মুক্তি করতেই হবে। ইইউ এমন প্রস্তাব দিলেও এই প্রস্তাবে 27টি সদস্য রাষ্ট্র সহমত হবে কিনা তা নিয়ে সংশয় রয়ে গেছে।
অন্যদিকে ইসরায়েলকে যুদ্ধ থামাতে যথেষ্ট চাপ দিচ্ছে না ইউরোপীয় ইউনিয়ন, এমন সমালোচনা রয়েছে। জার্মানি এক মুখপাত্র বলেন, জার্মান কর্তৃপক্ষ এই বিষয়ে অবগত হলেও এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি। গত সপ্তাহে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডেয়ার লিয়েন ঘোষণা দিয়েছেন যে ইসরায়েলকে অর্থ দেওয়া বন্ধ করবেন তারা। ইউরোপীয় ইউনিয়নের এমন ঘোষণার উত্তরে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার বলেন, এমন পদক্ষেপ অসমানুপাতিক এবং অভূতপূর্ব। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সবচেয়ে বড় নগরী গাজা সিটিতে দখলদার ইসরায়েলি বাহিনী ব্যাপক স্থল অভিযান শুরু করেছে। আজকের এই হামলায় গত 24 ঘন্টায় 78 ফিলিস্তিনি নিহত হয়েছেন। 7 অক্টোবর থেকে উপত্যকাটিতে ইসরায়েলের নৃশংস হামলা শুরু হওয়ার পর থেকে 20,000-এরও বেশি শিশু নিহত হয়েছেন। ইসরায়েলের হামলার উপত্যকাটিতে এ পর্যন্ত নিহত হয়েছেন 65,000-এরও বেশি ফিলিস্তিনি এবং আহত হয়েছে 1,65,000-এরও বেশি। এদিকে গাজার হাসপাতালের হামলায় 5 সাংবাদিক সহ নিহত 20। দক্ষিণ গাজার নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরায়েলি হামলায় অন্তত 20 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আল জাজিরার ফটোগ্রাফার মোহাম্মদ সালামাহ সহ 5 জন সাংবাদিকও রয়েছেন। গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে হামলার 4র্থ তলায় ক্ষেপণাস্ত্র হামলায় তারা নিহত হয়েছেন। প্রথমে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, এরপর কিছুক্ষণ পর যখন উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছেছেন তখন আরেকটি ক্ষেপণাস্ত্র হামলা হয়। নিহত অন্য 4 সাংবাদিক হলেন সংবাদ সংস্থা রয়টার্সের ফটো সাংবাদিক হুসাম আল মাসারি, মরিয়াম আবু ডাক্কা, যিনি দ্য ইন্ডিপেন্ডেন্ট অ্যারাবিক এবং অ্যাসোসিয়েট প্রেস সহ একাধিক সংবাদ মাধ্যমে সাংবাদিক হিসেবে কাজ করতেন, সাংবাদিক মুয়াজ আবু তাহা এবং সাংবাদিক আহমেদ আবু আজিজ, যিনি কুদস ফ্রিড নেটওয়ার্ক এবং অন্যান্য গণমাধ্যমে কাজ করতেন। গাজার গভর্নমেন্ট মিডিয়া অফিসার বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েল হামাস সংঘাত সংবাদ মাধ্যমের জন্য এক রক্তক্ষয়ী সংঘর্ষে পরিণত হয়েছে। জার্নালিস্ট প্রোটেকশন কমিটি জানিয়েছে 22 মাসের এই সংঘর্ষে গাজায় মোট 192 সাংবাদিক নিহত হয়েছেন। অন্যদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত 18 জন সাংবাদিক নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন এই হামলায় মোট 20 জন নিহত হয়েছেন, যার মধ্যে সাংবাদিক ছাড়াও উদ্ধারকর্মীরা রয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সেনাবাহিনী এই হামলা নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করছেন। সাংবাদিকদের এই হত্যাকাণ্ড ঘটল মাত্র 2 সপ্তাহ পর, যখন খ্যাতনামা আল জাজিরার সাংবাদিক আনাস আল শরীফ গাজা সিটির আল শিফা হাসপাতালের সামনে তার আরও 4 সহকর্মীর সঙ্গে নিহত হয়েছেন। ইসরায়েল দাবি করেছিল তারা আনাসকে লক্ষ্য করেছিল, যিনি গাজা উপত্যকার এক কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় নিহত ফিলিস্তিনি সাংবাদিকদের সংখ্যা বেড়ে অন্তত 273-এ পৌঁছেছে বলে জানিয়েছে আল জাজিরা। গাজায় সাংবাদিকদের উপর ওই হামলা এবং সহিংসতা আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং সাংবাদিকদের সুরক্ষার নীতির মৌলিক নীতির লঙ্ঘন। বিশ্বব্যাপী মিডিয়া সংস্থা এবং মানবাধিকার সংগঠনগুলো এই হামলার নিন্দা জানিয়েছেন এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। এদিকে মার্কিন চাপে ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির পথে সিরিয়া। যুক্তরাষ্ট্রের চাপে ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির দিকে এগিয়ে যাচ্ছে সিরিয়া। তবে এটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তি নয়, বরং আংশিক এবং একটি সমঝোতা হতে পারে। এর মাধ্যমে সম্প্রতি ইসরায়েলের দখল করা ভূমি ফেরত পাওয়ার আশা করছে দামেস্কো। তবে আলোচনার অগ্রগতি এখনও অনিশ্চিত। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। বিষয়টির সঙ্গে যুক্ত একাধিক সূত্র রয়টার্সকে জানিয়েছেন, সেপ্টেম্বরের শেষ দিকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিক অগ্রগতির ঘোষণা করতে চান। এজন্যই ওয়াশিংটন দুই পক্ষকে দ্রুত আলোচনার জন্য বসতে চাপ দিচ্ছেন। সূত্রগুলোর মতে সিরিয়ার প্রস্তাবের মূল লক্ষ্য ইসরায়েলি সেনাদের প্রত্যাহার এবং 1978 সালে যুদ্ধবিরতির ভিত্তিতে নিরস্ত্রীকরণ অঞ্চল পুনর্বহাল এবং বিমান ও স্থল হামলা বন্ধ করা। তবে গোলান মালভূমির প্রশ্নটি আলোচনায় আসেনি। সিরিয়ার এক কর্মকর্তা বলেছেন এটি ভবিষ্যতের জন্য রেখে দেওয়া হয়েছে।